TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। দর্শক, আমরা প্রতিদিন এই সময়টায় চেষ্টা করি আপনাদের নানা তথ্য জানানোর, যে তথ্যগুলো আপনার জীবনকে সহজ করবে, সুন্দর করবে, সাবলীল করবে। এবং একই সাথে আমরা রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, চাকরি, শিক্ষা নানা বিষয়ে আপনাদের নানা ধরনের পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই দি ভিউজ অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথিদের আমন্ত্রণ জানাই, যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের নানা ধরনের তথ্য পরামর্শ দিয়ে থাকেন। আজকে আমরা কথা বলবো শিক্ষার্থীদের ভালো পড়াশোনার জন্য পরিবেশের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ববি তারেক টিউটর্সের সিও খোকন উদ্দিন ভবি। ভবি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। থ্যাংক ইউ জুয়েল ভাই, থ্যাংক ইউ টিভিএন এর দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি টেলিফোন নাম্বার দেওয়া আছে। এই টেলিফোন নাম্বারে টেলিফোন করে সরাসরি আপনি আমাদের এই আলোচনায় যোগ দিতে পারবেন। অর্থাৎ এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার। এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানে গিয়েও কিন্তু আপনি কমেন্টসে যে কোনো তথ্য কিংবা যে কোনো প্রশ্ন লিখতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। বই ভাই, সেটি হলো শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। এটি যখন অনলাইনে কেউ একজন দেখছেন কিংবা এই টপিকটা শুনছেন, তিনি হয়তো ভাবছেন যে আমরা আলোচনা করব যে তার পড়াশোনার পরিবেশ বলতে তার পড়ার রুমটা কতটা সুন্দর হওয়া দরকার, কতটা নাইস এনভায়রনমেন্ট হওয়া দরকার, সেটি নিশ্চয়ই আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব যে একজন শিক্ষার্থীর জন্য কোন পরিবেশে সে বেড়ে উঠছে, কোন পরিবেশে সে গড়ে উঠছে, তার বন্ধু, তার পরিবার, তার প্রাসঙ্গিক চারপাশের যে পরিবেশ, সেটি নিয়ে আমরা আপনার কাছে একেবারে টপিক যে বিষয়টি নিয়ে আমরা ঠিক করেছি সেটি প্রথমে জানতে চাই। সেটি হলো ভালো পরিবেশ একজন স্টুডেন্টের জন্য, সে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো শিক্ষার্থী হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ জুয়েল ভাই। আসলে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আমি ভাবতেছিলাম গত 2 সপ্তাহ ধরে কি নিয়ে কথা বলবো। আমার কোচিং সেন্টারের স্টুডেন্টদের যেসব জিনিসগুলো আমি দেখি ওইটা নিয়েই আমি এই টপিকসটা ক্রিয়েট করছি। ওয়েল, ভালো পরিবেশ প্রথমত হলো একটা স্টুডেন্টের জীবনে সাকসেসফুল হইতে হলে গোল দরকার। এই গোলটা বানানোর জন্য একটা মাইন্ডসেট দরকার, এবং এই মাইন্ডসেটটা ক্রিয়েট করার জন্য একটা পরিবেশ দরকার। ওকে, এই জন্যই আমি এই টপিকটা ক্রিয়েট করছি। যদি পরিবেশটা ফিক্স করা যায়, মাইন্ডসেট অটোমেটিকলি ফিক্স হয়। মাইন্ড যদি ঠিকমতো ফিক্স হয়, গোল ফিক্স হয়, গোল ফিক্স হলে সবই ডাক। তারপরে সবার আগে আপনি গুরুত্ব দিচ্ছেন একজন শিক্ষার্থীকে তার শিক্ষা জীবনের বিষয়ে তার গোলটা সেট করা। তুমি কি হতে চাও আগে সেটা ঠিক করো। তারপর এই যে ঠিক করার প্রসেসটা, এটা নিশ্চয়ই একটা প্রসেস আছে। নিশ্চয়ই একজন শিক্ষার্থী তিনি যদি মনে করেন যে আমি একজন নাসার সায়েন্টিস্ট হব, তাহলে সবাই মিলে উঠে পড়ে লেগে তাকে নাসার সায়েন্টিস্ট করে ফেলবেন, বিষয়টি তা নয়। এই গোল ঠিক করার পিছনে প্রভাবক হিসেবে অর্থাৎ ইনফ্লুয়েন্সার হিসেবে কারা কাজ করেন, কারা ভূমিকা রাখার সুযোগ আছে? এক্স্যাক্টলি, ইনফ্লুয়েন্সটা কারা দেয়। এখন সে যদি একটা গোল ক্রিয়েট করে, যদি রাইট ইনফ্লুয়েন্স পায়, তার গোলে সে পৌঁছবে। রাইট পরিবেশ আর রং পরিবেশে পড়লে গোল যতই ঠিক করুক না, গোল থেকে বিচ্যুত হবে। এখন কারা এটা ইনফ্লুয়েন্স করতে পারে? সে যদি ওইভাবে পরিবেশটা, নিশ্চয়ই সে গোলটা ক্রিয়েট করছে একটা কারণে, নট লাইক জাস্ট আমি ওইটা হইতে চাই। ওইটাও আসে মাইন্ডে একটা পরিবেশ থেকে। যেমন সে যদি ওই ধরনের সাইন্টিফিক ডকুমেন্টারিগুলো দেখে, নাসা রিলেটেড ওই ডকুমেন্টারিগুলো পড়ে, অথবা কোনো একটা ফিজিক্স প্রফেসর আন্ডার রিসার্চ করে, তাহলে হয়তো তার মনের মাধ্যমে যাচ্ছে যে আমি নাসার কাজ করব অথবা অন্য কিছু। এখন যদি ওই প্রফেসর, এখন তার এই ডিসিশনটার ভিতরে আপনি জিজ্ঞেস করলেন যে প্রশ্নটা কারা এটা করলো, ওই প্রফেসর, নাইলে ওই রিসার্চের যে সুপারভাইজার সে, অথবা যেই ফ্রেন্ডের সাথে সে হ্যাং আউট করতেছে সে। এখন সে যদি বলে না আমি রিসার্চারও হবো না, প্রফেসর হবো না, ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার, আমি কলেজ যাওয়াই বাদ দিয়ে দিলাম, কারণ কি অনেকে কলেজ না গিয়েও তো এটা সেটা হয়েছে। এই ডিসিশনটাও তার মাধ্যমে কেন আসলো? যে সে যার সাথে হ্যাং আউট করে তার মধ্যে থেকেই আসছে। এই জন্য পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। সে কার সাথে হ্যাং আউট করতেছে, সে কোন ধরনের মানুষ, সাকসেসফুল মানুষ নাকি নট সাকসেসফুল, ওরাই তার জীবনে এই গোল একটা সেট আপ করার পিছনে ভূমিকাটা রাখে আর গোলে পৌঁছার পিছনেও ভূমিকাটা রাখে ওরাই। কিন্তু এই ক্ষেত্রে সাধারণত যেটা দেখা যায়, স্কুল পড়ুয়া একজন শিক্ষার্থী কিংবা কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থী তার লাইফের বেশিরভাগ সময় তো কাটছে তারই কোনো সহপাঠীর সঙ্গে, অর্থাৎ তারই ক্লাসমেট কারোর সঙ্গে। তার ক্লাসমেট সাকসেসফুল অর সাকসেসফুল নয়, এটা তো আসলে তখনই নির্ধারণ করার সুযোগ থাকে না। তাহলে সেই ক্ষেত্রে সে নিশ্চয়ই এলন মাস্কের সঙ্গে সবসময় মেশার সুযোগ পাচ্ছে না, সে নিশ্চয়ই বিল গেটসের সাথে মেশার সুযোগ পাচ্ছে না, সাকসেসফুল
মানুষের কথা যদি আমরা বলি, সে মিশছে তার সহপাঠীর সাথে, তাহলে একজন সহপাঠী সাকসেসফুল কি সাকসেসফুল না, ভালো কি খারাপ, সে তো না মিশলে কিভাবে বুঝবে? ওকে জুয়েল ভাই, কোয়েশ্চেনটা হলো সে কি আদৌ সে বেশিরভাগ সময় কাটাইতেছে তার সহপাঠীর সাথে? ওকে, যদি আপনি বলেন যে সে তার সহপাঠীর সাথে কাটাইতেছে, সহপাঠীকে তো আমরা দেখতে পারি, খারাপ হইলে তার থেকে দূরে আনতে পারি, ভালো হইলে তাকে এনকারেজ করতে পারি। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে জিনিসটা আরো ডেঞ্জারাসে পরিণত হয়েছে। ওকে, আমরা মনে করি সে তার সহপাঠীর সাথে আছে, কিন্তু স্টোরিটা ডিফারেন্ট, বিহাইন্ড দ্য কার্টেন। সে হয়তো সোশ্যাল মিডিয়ায় তার অন্য একটা গ্রুপের সাথে আরো বেশি সময় কাটাইতেছে, যেটা প্যারেন্টস জানে না, টিচাররাও জানে না, এবং সে ওইভাবে ইনফ্লুয়েন্স হইতেছে। এবং ওরা সাকসেসফুল নাকি নট সাকসেসফুল এটা তো আমরা জানতেছি না। হয়তো সে একটা টিনেজার, 15-year-old 16-year-old, সেও বুঝতেছে না, কারণ তার ওইটা বোঝার বয়স হয়নি, তার ওই ম্যাচুরিটি নেই যে সে বিবেচনা করবে যাদের সাথে আমি মিশছি তারা কি ভালো কি খারাপ, তারা আসলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই জন্য প্যারেন্টসদের প্রথম জবই হলো তাদের সাথে একটু বেশিরভাগ সময় কিচেন টেবিলে বসে ডিসকাশন করা, তোমার দিন কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে, রিপোর্ট কার্ডটা দেখাও। রিপোর্ট কার্ড ভালো হইলে অটোমেটিকলি তার মোটামুটি একটা লাইনে এসে আসে। রিপোর্ট কার্ডের যখনই এফেক্ট হয়, কিভাবে এফেক্ট? হোমওয়ার্ক মিসিং। ওকে, একটা স্টুডেন্ট টেস্টের কথা বাদই দিলাম, যখনই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট মিসিং থাকে তখনই বুঝবেন সামথিং রং। অর্থাৎ অভিভাবকরা তখনই সতর্ক হওয়ার জন্য একটা রেড সিগন্যাল আসছে। ইয়েস, কারণ সতর্ক হওয়ার সুযোগ আছে যে কেন হোমওয়ার্কটা তার মিস হলো। এক্স্যাক্টলি, কারণ হোমওয়ার্কটা হলো ডেইলি ওয়ার্ক। ওকে, প্রতিদিনেরটা প্রতিদিন। সে প্রতিদিনের ওয়ার্ক মিসিং হইতেছে কারণ সে কিছু একটা অন্য জিনিস ইনভলভ। ওকে, সে তো ঘরে আইসা তার সহপাঠীর সাথে নাই, সে তাইলে হোমওয়ার্কটা মিসিং হইতেছে কেন? আচ্ছা, তার মানে সে অন্য আরো কারোর সাথে কমিউনিকেশনে আছে, যেটা তার হয়তো মানসিক ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে, গোল থেকে বিচ্যুত করতেছে, হোমওয়ার্কটা মিসিং হইতেছে, স্কুলের রিপোর্ট কার্ড খারাপ হইতেছে, ইন লং রান সামার স্কুল ম্যাস। অভিভাবক মোটামুটি টের পেলেন যে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে? কারণ যেটা হচ্ছে সেটা তো হয় একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল ডিভাইসের মধ্যে হচ্ছে। ওনার পক্ষে সারাক্ষণ তো একটা ডিভাইসে নজর রাখা কতটা সম্ভব, সেই ক্ষেত্রে অভিভাবক কি করবেন? এই জন্য আমি বলি প্রতিদিন, আমি আগের লেকচারে বলছি, প্রতিদিন অভিভাবকের উচিত একটা সময় বার করে মিনিমাম 15 মিনিট, হয় ডিনার হোক অথবা একটা কফি টাইম হোক, তাদের সন্তানের সাথে একটু ডিসকাশন করা, যে বাবা তোমার হোমওয়ার্কটা আজকে শেষ হয়েছে কিনা, আজকে দেখি তোমার দিনটা কেমন গেলো, কি করছো, কালকের এক্সামটা কি হয়েছে, কালকের হোমওয়ার্কটাকে একটু দেখাও। এই ধরনের একটা 15-20 মিনিটের কনভারসেশন থাকলে স্টুডেন্ট জানবে যে আমার বাবা মা আমাকে আজকে ধরবে, ওকে আমি আমার হোমওয়ার্কটা আগে সেরে নেই, তাহলেও তো একটু তার গতির দিকে থাকে। না হলে একটু প্রথমে সে একটু বিচ্যুত হয়, পরের দিন আরেকটু বেশি, তারপরে আরেক দিন, তারপরে সে হোমওয়ার্ক পড়ায় বাদ দিয়ে টেস্ট বাদ দিয়ে সে মানসিক ডিপ্রেশনে চলে যায়, কারণ তার রিপোর্ট কার্ডে এত বড় ডিফল্ট আসে সে। তো কারণ কি প্যারেন্টস তখনই তাদেরকে ধরে যে রিপোর্ট কার্ডটা দেয়। অনেক প্যারেন্টস আর খুব সচেতন, তারা প্রতিদিন খবর রাখে। কিন্তু এই জন্য এই জিনিসটা হলো, যদি প্যারেন্টস প্রতিদিনেরটা খবর প্রতিদিন রাখে, সহজে স্টুডেন্টরা ডিস্ট্রাক্টেড হয় না। কিন্তু আমরা মনে করি কি, আসলে এখন স্টুডেন্টরা বলে আমার হোমওয়ার্ক অনলাইনে, যেটা কিনা সত্যি, কিন্তু অনলাইনে হোমওয়ার্কও করা যায়, আবার অন্য একটা গ্রুপের সাথে অনলাইন ভিডিও গেম বাইর হয়েছে এখন। এই বিষয়টা জানতে চাই, অর্থাৎ তারা কি করে, কি এমন করে যেটার জন্য তারা হোমওয়ার্ক করছে না, ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ডিসঅ্যাডজাস্টমেন্ট তৈরি হচ্ছে, নানা ধরনের ডিরেল হচ্ছে, তারা সেটার আসলে কারণটা কি করছে তারা অনলাইনে? অভিভাবকদের তো সেটাও জানতে হবে, কারণ নিশ্চয়ই সব অভিভাবক আইটিতে কিংবা টেকনোলজিক্যালি অনেক বেশি সাউন্ড নয়। আমাদের কমিউনিটির অনেক অভিভাবক আছেন তারা হয়তো সাউন্ড নয়, তারা যে সন্তানের এই বিষয়টা সন্তান কি করছে সেটা না জানলে তো, না বুঝলে তো তিনি বুঝতে পারবেন না তার সন্তান কি করছে। তার আসলে কয়েকটা কেস স্টাডি শুনতে চাই আপনার। শিওর ডেফিনেটলি। আমার নিজস্ব কয়েকজন স্টুডেন্টই আছে এরকম কোচিং সেন্টারে। সো প্রথমত তারা ভিডিও গেম খেলতেছে, তো অভিভাবক মনে করো ও তো গেম খেলতেছে, এটার এমন কি খারাপ হইতে পারে? নর্মাল গেম খেলা এটা এক জিনিস, এটা ছিল 2-4 বছর আগে খুব বেশি। এখন অনলাইন ভিডিও গেম হয়েছে, তারা ইন্টারন্যাশনালি কানেক্টেড, মানে বিভিন্ন দেশ থেকে কানেক্ট হইতেছে ওই গেমগুলোতে, এবং ওই বিভিন্ন ধরনের পার্সোনালিটি কানেক্ট হইতেছে। ওকে, এগুলো কি ফ্রি গেম না? অনেকগুলো আছে ফ্রি গেম। সামটাইমস তারা কিভাবে প্যারেন্টসের ক্রেডিট কার্ড নিয়ে পয়েন্টস কিনে, বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, আমার স্টুডেন্ট আমার সাথে শেয়ার করে। সো প্যারেন্টসদের এই একটা জায়গায় আমি একটু আপনাকে আরেকটু গুরুত্ব দিয়ে বলার জন্য অনুরোধ করব, সেটা হলো যে অনেক সময় প্যারেন্টসের ক্রেডিট কার্ড নিয়ে সন্তানরা কি করছে এটা অনেক সময় প্যারেন্টসরা খেয়াল করে না, ভাবছেন ওই $10 তো গেল, ও নিশ্চয়ই কিছু একটা পছন্দের করেছে। এমন আছে যে সে হয়তো এই ক্রেডিট কার্ডটাকে অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলছে, সেটাও কিন্তু প্যারেন্টস খেয়াল করে না। তিনি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে গেলেই, অ্যাপসে গেলেই তিনি বুঝতে পারছেন কোন ওয়েবসাইটে গিয়ে এটা খরচ হয়েছে, সেটুকু অনেক সময় দেখেন না।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. রাইট সামটাইমস জাস্ট বিল অটোমেটিক্যালি চলে যাচ্ছে। হ্যাঁ আর প্রথমে তো $10 দিয়ে শুরু হয় জল, রাইট, তারপরে 15, 20, তারপরে $60 ভিডিও গেমগুলোর দাম অনুযায়ী ভাবে যায়। এখন স্টুডেন্টরা তখন আস্তে আস্তে এডিক্টেড হয়ে যায়। ওরা বিভিন্ন ধরনের মানুষের স্টুডেন্ট অন্য অন্য কান্ট্রির বাচ্চাদের সাথেও খেলাধুলা করে এবং কথাবার্তা বলে। আপনি যার পরিবেশ, এই জন্য বললাম যে আজকের কথা হলো পরিবেশ। সে যার সাথে হ্যাং আউট করতেছে তার আইডিয়া অটোমেটিকলি সাবকনশিয়াসলি তার মাইন্ডে ট্রান্সফার হইতেছে। সে মনে করতেছে এটাই রাইট, এবং এক পর্যায়ে জিনিসটা শুনতে 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 খারাপ জিনিসটা তার কাছে নর্মালে পরিণত হইতেছে। আর প্যারেন্টসরা মনে করতেছে কি ও হয়তো সে একটু হোমওয়ার্ক করছে, এখন কিছুক্ষণ ভিডিও গেম খেলে ফেলুক। এটা অনেক প্যারেন্টস ছাড় দেয়, কিন্তু আস্তে আস্তে ছাড় দিতে 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 যদি কোনো রুটিন আর ডিসিপ্লিন না থাকে, 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়। কিভাবে জানলাম? আমার স্টুডেন্টরাই দেখায়, এই দেখো ববি সেই স্টুডেন্ট রোবলক্স ভিডিও গেমে কালকে 13 ঘন্টা ছিল, 14 ঘন্টা ছিল এই সামার টাইমে, কারণ তাদের স্কুল নাই। এত লম্বা 8 ঘন্টা 7 ঘন্টা যদি একটা ভিডিও গেমে থাকে, একটা বাচ্চার ব্রেনের জন্য তো এটা ক্ষতিকারক। এবং সামার টাইমটাই সবচেয়ে একদিকে যেমন এটাকে সবচেয়ে ভালো কাজে লাগানোর একটা সুযোগ আছে, আবার এটা মিসইউজ করারও অনেক বেশি আশঙ্কা তৈরি হয়, ডেঞ্জার, স্পেশালি এই সোশ্যাল মিডিয়ার যুগে। ওকে, কি 4-5 বছর আগে এটা তো ছিল না, এখন তো এটা এভরিওয়্যার। প্যারেন্টসরা নিজেরাও তাদের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত, আর বাচ্চাদের কিছু যদি করার না থাকে সামার, স্পেশালি প্যান্ডেমিকের পরে অনেক কিছু টেস্ট অপশনাল করে দিছিল, তারপরে টেস্ট কাউন্ট হয় না, বাচ্চারা মনে করছে লেখাপড়ার মান অনেকটা কমে গেছে। তারা সামারে জাস্ট হ্যাং আউট, এটা সেটা সময় কোথায় কাটাবে? অনলাইন। আর নিউ ইয়র্ক সিটিতে তো বাইরে যাওয়ার সুযোগ এমনিও কম, ঘরেই থাকতে হয়। তো কি করবে একটা বাচ্চা? অনলাইন ভিডিও গেম এবং বিভিন্ন মানুষের সাথে ডিসকাশন করতে করতে তাদের আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়। প্যারেন্টস এই জন্য যখন কথা বলে বাচ্চাদের সাথে প্রথমে তার চেক করা উচিত তার অ্যাটিটিউড কতটুকু চেঞ্জ আসছে। ল্যাঙ্গুয়েজ, ফাউল ল্যাঙ্গুয়েজ, এফ ওয়ার্ড, বি ওয়ার্ড, অল অফ দিস ওয়ার্ডস, তখনই বুঝতে হবে যে সে একটা রং ক্রুর সাথে আছে। বুঝতে পারছেন? এবং তারাই তাকে বলে ও, যেমন আমি একটা উদাহরণ দিই। আমার একটা স্টুডেন্ট মোটামুটি খুব ভালোই ছিল এট দি বিগিনিং এ, হঠাৎ করে সে একদিন দেখতেছি আস্তে আস্তে তারপর একটু অমনোযোগী। তখন আমি বললাম যে তুমি তো আগে তো অনেক মোটিভেশন ছিল, এখন কি? তখন কথায় কথায় একটা বলছে ভিডিও গেমের কথা, সে আসছে আমার সাথে আমি কথা বলতে। তখন আমি জিজ্ঞেস করলাম এই ভিডিও গেমটা কে শিখাইছে? আরেকটা স্টুডেন্টের নাম বললো। দেখছেন পরিবেশটা? প্রথমে কিন্তু সে ভদ্র ছেলে, সে তার বাবা মার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়, সেটা এখন স্কুলের চাপটা কমছে, এখন কি করবে? ওই আরেকটা ফ্রেন্ডের সাথে মিট করছে, ফ্রেন্ডই দেখাই দিছে এই ভিডিও গেমটা খেলো। এখন সে ভিডিও গেমে শুরু করছে স্পেন্ড করা 3 আওয়ার, প্রথমে 2 আওয়ার্স 3 আওয়ার্স। সে এটা জানে না খেলতে, সে স্পেন্ড করতেছে টাইম লার্ন হাউ টু প্লে ইট ওয়েল, স্কোরটাকে বাড়ানোর জন্য। স্কোরটাকে আমি তখন বললাম আমি উইশ যে তুমি যদি আমার এই এসএইচএসিটি ম্যাটেরিয়ালে এরকম একটু টাইম দিতা, ওই হার্ড ম্যাথ হার্ড গেলে সব ক্লিক করে ফেলতে, ভালো করতে পারতা। তুমি চিন্তা করো, কারণ কি রং করু তার সমবয়সী আরেকটা বাচ্চা বলছে এটা কর, সেম টাইম যখন এইটা দেখেন একটু প্রিসাই গেল না। এখন আমার কোচিং সেন্টারে আমি করি কি, যারা একটু হাই ভালো স্কোর করে তাদেরকে আমি ইচ্ছা করে অন্য একটা গ্রুপ ক্রিয়েট করি, কারণ কি এক ভালো আর একটা ভালোর দেখে দেখে তারা আরো মোটিভেশনের জন্য বাড়তে থাকে। সেম টাইমে আমি দেখি কি ওই একটা বাচ্চাই আরেকটা বাচ্চা খুব ভালো স্কোর, একজন 510 করলো আর একজন 530 করলো। সে তার 530 করার পরে তাকে জিজ্ঞেস করতে চাই তুমি কিভাবে স্টাডি করছো, কালকে 30 পাইছো? সে বলছে আমি এরকম ববির হোমওয়ার্ক করছি, প্লাস আরো এক্সট্রা আমি 1 ঘন্টা পড়াশোনা করছি। সে ঘরে গিয়ে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা আজকে পড়ছে কালকে ভালো করার জন্য। তাহলে দেখেন এই দুই বাচ্চা একজন আরেকজনের সমবয়সী, এও তার সমবয়সীর সাথে মিট করছে। সে খারাপ পরিবেশের জন্য ডাউন হইতেছে, ভালো পরিবেশের জন্য আপ হইতেছে। বুঝতে পারছেন? এখন এইখানে যদি প্যারেন্টস একটু মানে না হয় সচেতন যে কাদের সাথে তারা হ্যাং আউট করতেছে, ইট কুড বি রিয়েলি ডিরেইলড। এবং এটা হইতেছে কারণ অনলাইন খুব ফাস্ট চেঞ্জ করে। আগে তো আপনি যেটা বললেন সহপাঠীকে যদি একজন খারাপ পরে সামনাসামনি ধরে ওর সাথে প্যারেন্টস আরেক প্যারেন্টস সাথে কথা বললে মীমাংসা করে ফেলতে, ভাবি আপনার ছেলে তো এরকম করতেছে, আপনার ছেলের ধরেন ঠিক করেন। যেটা আমাদের সময় হয়তো আমার মা আমার বন্ধুর মাকে বলতো, ভাবি আপনার মেয়ে আপনার ছেলে আমার ছেলের বদার করতেছে, এটা আপনার ছেলে তো খারাপ লাইনে যেতেছে, ঠিক করেন। এখন তো ওগুলো বলতে পারবে না, কারণ মা তো জানেই না ছেলে কার সাথে কথা বলতেছে অনলাইনে। প্রবলেমটা এইখানে, আগে জানা যাইতো, এখন জানা অত ইজি না। সেই জন্য কি দরকার, এভরিডে ডিসকাশন ছেলে মেয়ের সাথে যতটুকু মিনিমাইজ করা যায়। এবং এটা সবকিছুর পিছনে হলো গোল। আমি আরেকটা জিনিস এটা দেখছি, যেই ছেলের জীবনের লক্ষ্য একটা ফিক্সড এবং তার বাবা মা এটার সাথে পিছনে ইনভলভ,
সে কিন্তু বিচ্যুত হইতেছে না। আচ্ছা, যেই ছেলের গোলের কোনো ঠিক নাই, প্যারেন্টস দুজনই অনেক বেশি কাজে কামে ব্যস্ত, বাচ্চাদের সময় দিতেছে না, তাদেরই 12টা বাজতেছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত বয়ঃসন্ধিকাল বলে একটি সময় আছে, অর্থাৎ কিশোর কিশোরীদের যে বয়ঃসন্ধিকাল, এই সময়টাতে তাদের এমনিতেই হরমোনাল নানা চেঞ্জ তৈরি হয়। এটা তো তাদের আছেই। মধ্যে আপনি যে বলেন অ্যাটিটিউড সমস্যা, তাদের মধ্যে কথা বলে স্টাইলটা চেঞ্জ হয়, তারা একটু নিজেদেরকে ম্যাচিউরড ভাবতে শুরু করে। এতদিন হয়তো মাম্মিস কিড ছিল, ড্যাডিস কিড ছিল, তারা এখন হয়তো নিজেদেরকে ম্যাচিউরড ভাবা শুরু করে। এই সময়টাতে তো এমনিতেই একটা পরিবর্তন হয়। এর বাইরে গিয়ে তার এই যে অনলাইনে সে সময় দিচ্ছে কিনা, তার এই কারণে অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে কিনা, বিহেভ চেঞ্জ হচ্ছে কিনা, এটা বোঝার জন্য অভিভাবকদের তারা তো আসলে আজকালকার ছেলেমেয়েরা তো অনেক স্মার্ট, তারা তো চাইলেই আপনি ডিভাইসে হয়তো ওইটা নেওয়া যাবে না, আপনি অ্যাক্সেসই পাচ্ছেন না, Right. তাদের পাসওয়ার্ড দেওয়া থাকে কিংবা নানা কিছু থাকে। এই পরিস্থিতিগুলোকে কিভাবে সামাল দেবে আসলে? যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি, আমি কখনো প্যারেন্টসকে বলি না যে ডিভাইসটা নিয়ে নেন আপনি, অথবা আপনি একেবারেই তাকে খেলতে দিয়ে দেন। নো, তাহলে তাদেরকে তাদের ইগোতেও হার্ট করা উচিত না। তারা হিউম্যান, সফট মাইন্ডেড পারসন। প্যারেন্টসদের যেটা আমি সামটাইমস এরকম প্যারেন্টসরা করে, যখন আমার কাছে তারা এসে কমপ্লেন করে আমার একটা টেস্ট স্কোর ডাউন পাইলে, যে ও বই বা এটা কি হলো, আমি তো অনেক টাকা পয়সা দিছে, সে তো ডাউন করতেছে। ও প্রথমত হলো ইউ আর অলওয়েজ বিজি, আপনি খেয়াল করতেছেন, হঠাৎ করে এসে তার উপরে তো হামলা দিলে হবে না, তার বাচ্চাটাও তো তখন দূরে সরে যাবে আপনার কাছ থেকে। সো প্রতিদিন সফটলি তাদের সাথে ডিসকাশন কি হইতেছে এবং অ্যাপ্রিসিয়েট করা, সে যতটুকু করলো এই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা তুমি খুব ভালো করছো, এই অ্যাপ্রিসিয়েশন যখন দেখছি যে করা হয়, বাচ্চারা অটোমেটিক্যালি প্যারেন্টসের সাথে অ্যাটিটিউড অন্যরকম করে। তারা যদি ভিডিও গেম খেলেও, রংপুরের সাথে যাও, তাদের প্যারেন্টসের সাথে অত ডিসরেসপেক্ট হয় না, রেসপেক্ট করে। এবং আস্তে আস্তে তাদের যে ওপিনিয়ন, বাচ্চারা যা করতে চায়, তাদের যে ভ্যালু, এগুলাকে মাঝে মাঝে মাইনা নেওয়া, মাঝে মাঝে অনেক কিছু দেখাও না দেখার ভান করা, মানে একটা ব্যালেন্স। এমন না যে না তুমি আজকে খেলতে পারবা, নিয়ে নাও, না, ইটস ওকে। সামটাইমস সে ওই যেটা বলে হরমোনাল গ্রোথের কারণে অনেক কিছু করবে যেটা আপনার ওয়েতে যাবে না। আমি বলতেছি না যে একবারে জিরো করে দিতে, এটা ইম্পসিবল, সোশ্যাল মিডিয়ার যুগে এটা করা যাবেই না। যতটুকু মিনিমাইজ করা যায়, ওদের যতটুকু অ্যাপ্রিসিয়েট করা যায়, আর ওদেরকে গোলের জন্য একটা রোল মডেল, প্যারেন্টসরা রোল মডেল হওয়াটাই বেটার। তাইলে প্যারেন্টসের কাছ থেকে ছেলে মেয়েরা কোনো যাইতেও চাইবে না, তাদের রেসপেক্ট করা। যদি সবসময় একটা ইয়েতে থাকো, নেগেটিভ হয়ে যায়, প্যারেন্টসরা যদি অনেকে বলে না তুমি এটা করবা না, ওইটা করবা না, এটা করবা না, তখন স্টুডেন্টরা মনে করে কি আমার বাবা মা আমি যেটাই করি না কেন অ্যাপ্রিসিয়েট করবে না, তখন একটু বড় হইলে মনে করে তারা ডর্মে চলে যাওয়ার চিন্তা। অর্থাৎ অভিভাবকদেরকে সময় দিতে হবে, এটা খুবই মিনিমাম ইম্পর্টেন্ট একটা 15 ব্যাপার। মিনিটস। আমরা একটু আপনার কাছে জানবো, শুধুমাত্র অভিভাবকদের ভূমিকাই কি এখানে মুখ্য? অর্থাৎ তাদেরকে ভালো একটা পরিবেশে গড়ে তোলার জন্য অভিভাবকরা নিঃসন্দেহে তার সন্তান, তিনি কতটা সচেতন তার উপর নির্ভর করছে আসলে তিনি কতটা সময় দিচ্ছেন। কিন্তু যারা সচেতন অভিভাবক, তারা তো চায় যে না তার ছেলেটা মেয়েটা ভালো পরিবেশে বড় হোক, এটা সব বাবা মাই চান। তারা কতটুকু দিতে পারেন কি না পারেন সেটা তাদের বিষয়। কিন্তু এর বাইরেও তো কিছু জায়গা আছে যেখানে অভিভাবকদের সারাক্ষণ মনিটরিং করা সম্ভব নয়। অর্থাৎ আর কোন কোন বিষয়গুলো এখানে ইনফ্লুয়েন্স করার সুযোগ থাকে? ওয়েল, এখন এটা ডিপেন্ড করে কোন এজ গ্রুপ। যদি আমি বলি হাই স্কুলে ডিফারেন্ট ফর্মুলা, যদি বলি মিডল স্কুল ডিফারেন্ট ফর্মুলা। ওকে, এখন ধরেন হাই স্কুল, যারা ইউনিভার্সিটিতে যাবে আর এক বছর পরে, তাদেরকে হয়তো যদি অভিভাবক তারা জানবে যে যেখানে যাবে না যাবে আমি তো সবকিছু সারা জীবন মনিটর করবো, তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে। এই জন্য আমি বলি না যে সবসময় খেয়াল রাখতে, 10-15 মিনিট টকিং করতেই বলছি পার ডেতে। আর ওদের সাথে যদি ডিসকাশন করে গোল, তাহলে স্টুডেন্টটা বাইরে অন্য জায়গায় না গিয়ে করবে কি জানেন, হাই স্কুলের একটা স্টুডেন্ট সে সামার টাইমে হয় এসিটির জন্য স্টাডি করবে, নাহলে ইন্টার্নশিপ করবে, এই দুইটা থেকে একটা। ঘরে বসে থাকার কোনো মানেই হয় না কোনো হাই স্কুল স্টুডেন্ট। যারা 1 বছর পরে কলেজে যাও, 11th গ্রেডে যারা উঠতেছে, তার ঘরে বসে থাকা মানে তার কোনো প্ল্যানই নাই, বুঝতে পারছেন? সে সামারে হয় এসিটি করবে, নাইলে ইন্টার্নশিপ অথবা কোনো কলেজ কোর্স, এই ধরনের কিছু না একটা কিছু ইনভলভ থাকতেই হবে। তাইলে আপনি এটলিস্ট বুঝলেন যে আপনার ছেলে ভালো জায়গায় আছে। সে যদি একটা রিসার্চে থাকে, ইন্টার্নশিপে থাকে, ইন্টার্নশিপে কারা চায়? মোটিভেটেড স্টুডেন্টরা। চিন্তা করে দেখেন, যারা কেরিয়ার বাড়াইতে চায়, রাইট? তখন তো আপনি জানেন সে রাইট সহপাঠীর সাথে আসেই মোস্ট লাইকলি। সো চিন্তা নাই, আপনি মনিটরের কথা খালি আসলে 10-15 মিনিট টকিং করলে আজকে কেমন গেল সারাদিন। এসিটি করলে আপনি জানেন সে এসিটির জন্য পড়াশোনা করতেছে, যেই এসিটি ইনস্ট্রাক্টর পড়ায় সে তাদের কলেজ নিয়ে ডিসকাশন করতেই থাকে। যেমন আমি নিজে একজন এসিটি ইনস্ট্রাক্টর, আমার ক্লাসে এসিটির পড়ানোর পাশাপাশি আমি কলেজ নিয়ে অনেক কথা বলি, যেন ওরা মোটিভেশনটা বাড়ে এবং কলেজ নিয়ে চিন্তা করে ওদের গোলটা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্টের উপর ক্যারিয়ারটা খুব মার্কেটে ভালো, ওগুলো নিয়ে ডিসকাশন করি, তাহলে ওরা ওইভাবে সেট করে। তাহলে দেখেন এইখানেও তার নষ্ট হওয়ার চান্স কম।
এই দুইটা। এখন যদি প্যারেন্টস কোনোটাই ইনভলভ না করলো, তাহলে তার তো সামারটা কিছু না করে কাটাইতে হবে, তার তো স্কুলও নাই, সে ঘরে সে তো বসে থাকবে না। নো, হিউম্যান বিং তো বসে থাকতে পারে না। এখন ওরা আগে বই পড়তে, এখন তো এরকম বই, আজকাল তো সোশ্যাল মিডিয়া যুগ, তখনই হয় কি রং পথে যাওয়ার চান্সটা থাকে। আচ্ছা, এই জন্যই এই প্যারেন্টসের এইটুক করতে হবে। আমি বলছি না সারাদিন তুমি ওর সাথে থাকো, ইটস অ্যানোয়িং, একটা জায়গায় ধরায় দাও, খালাস। এখন মিডল স্কুল সিমিলার ডিল। ওকে, এখন মিডল স্কুল বাচ্চারা সামার প্রোগ্রাম একটা যদি ইনভলভ থাকে, সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, অনেক প্যারেন্টসরা আমরা করি কি, বাংলাদেশি প্যারেন্টস পুরো 2.5 মাস স্কুল বন্ধ, 2.5 মাসই পড়াশোনা থেকে ডিট্যাচ করে ফেলে, ঘুরতে চলে যায় কিংবা নানা ধরনের পরিকল্পনা তাদের মধ্যে থাকে। এক্স্যাক্টলি। বাট কতটুকু ঘুরবেন আপনি? 2.5 মাস কি আপনি ভ্যাকেশন করা সম্ভব? হয়তো বাংলাদেশে গেলেন সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু আমেরিকায় কি প্রতিদিন তো ভ্যাকেশনে কেউ যায় না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, তারপরে তো অনেক টাইম আছে। তখন বাচ্চারা কি করবে? তখন ওই যে অ্যাকচুয়ালি তারা কি করবে, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ, যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে 2 দিন করে তার লাগায় রাখা উচিতই। হয় কোনো একটা প্রতিষ্ঠানে টিউটরিং সেন্টার হোক, অথবা তাদের ঘরে হোম টিউটর। আচ্ছা, মানে পড়াশোনার মধ্যে থাকতে বলছেন। মাস্ট, আর না হলে তারাই প্রাইসটা পে করবে ইন সেপ্টেম্বর। কিন্তু অন্য কোনো কাজ, কোন একটা কাজে ইনভলভ রাখা, কারণ তারা তো বছরের পুরো সময়টা পড়াই। এই সামারে যখন তাদেরকে আবার পড়তে বলা হয়, তখন হয়তো তারা বলে পুরো বছরই তো পড়লাম, স্কুল ছুটি, এখনো আবার পড়া। ক্রিয়েটিভ কোনো কাজের সাথে কি তাদেরকে ইনভলভ করার পরামর্শ নেই? ওইটা হলো হাই স্কুলার্স। এখন একটা মিডল স্কুল যারা 7th গ্রেড 8th গ্রেড, সে ক্রিয়েটিভ কি কাজ করবে আপনি বলেন? ওকে, অপরচুনিটি তো তেমন একটা নাই। যারা 10th গ্রেড 11-এ আছে, শিওর সে হসপিটালে কাজ করলো, রিসার্চ প্রফেসরের আন্ডারে কাজ করলো, বিভিন্ন ধরনের পাইথন লার্নিং, এআই লার্নিং, অনেক সাইবার সিকিউরিটি লার্নিং, বিভিন্ন জনের সাথে ক্রিয়েটিভিটির সাথে ইনভলভ আছে। নাসাতেও ইন্টার্নশিপ আছে, কাজ করতে আমার স্টুডেন্টরাই কাজ করতেছে, সে ভেরি গুড। ওকে, 9, 10, 11, 12 ব্যাপার না, অনেক কিছু ইনভলভ করা যায়। হোয়াট অ্যাবাউট 7th গ্রেড 8th গ্রেড? তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ করার বিষয়ে আপনার পরামর্শ কি? কালচারাল অ্যাক্টিভিটিস, এখন ওই কালচারটা যদি রাইট কালচারের মধ্যে থাকে, শিওর। কিন্তু পুরো 2.5 মাস তো কালচারাল জিনিসটা থাকে না। না, এখন পুরোপুরি ডিট্যাচমেন্ট যদি ফ্রম এডুকেশন থেকে হয়ে যায়, তখন দেখছি সেপ্টেম্বরে ওদের একটা প্রভাব ফেলে। আচ্ছা, আবার ফিরে আসলে ওইভাবে নিজের ইনভলভমেন্টটা তারা হয়তো খুঁজে পায় না। ওই ডাইনামিক ভাবটা আসতে লাগে 1 মাস। ওকে, একটা মার্কিং পিরিয়ড চলে যায় অক্টোবর পর্যন্ত। সো অ্যাট লিস্ট 2 দিন হলেও একটু টিউটরের কাছে যাওয়া, একটু পড়াশোনার মধ্যে থাকা, সেই বিষয়টা হয় পেরেন্টস পড়াইলো, নো প্রবলেম, একটা কাজে রাখলো, হোম টিউটর রাখা দিল, অথবা কেউ একটা প্রতিবেশী, অথবা একটা টিউটরিং সেন্টার, বাট মিনিমাম 2 days। তাতে হয় কি একটা ওয়ার্ম আপে থাকে, এইটা আমার ইয়ে। বাট তারপরেও বাকি 5 দিন তখন না হয় যদি একটা ডিসিপ্লিন থাকে, হয় ক্যাম্পিং, তারপরে যেটা বলেন কালচারাল অ্যাক্টিভিটিস প্ল্যান করে কোন কোন জিনিস, প্যারেন্টসরা তাদেরকে নিয়ে এগুলো কোথায় না আসার সামনে, তারপরেও তাদেরকে মোর টাইম দেওয়া প্যারেন্টসের সাথে, দ্যাটস গুড, এটাই সুযোগ। আমরা আরো পরামর্শ নেব আপনার, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, দিভেজ অনুষ্ঠানে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি শীঘ্রই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত জানাচ্ছি দিভেজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের জন্য ভালো পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ববি তারিক টিউটরসের সিইও খোকনউদ্দিন ববি। আমরা কথা বলছিলাম যে একজন শিক্ষার্থীকে কিভাবে কোন কোন সমস্যাগুলো থেকে আপনি সতর্ক থাকবেন, বিশেষ করে অভিভাবকদের যে দায়িত্ব রয়েছে এই বিষয়টা নিয়ে, সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অনেকগুলো পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা আরো শুনবো তার কাছ থেকে। খোকনউদ্দিন ববি ভাই, আপনার কাছে এরপর যেটা জানতে চাই সেটা হলো, আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে শিক্ষার্থীরা অনলাইনে কি ধরনের পরিবেশের সাথে নিজেদেরকে অভ্যস্ত করে তুলছে এবং এই কারণে তারা অনেকে ডিরেলড হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা চাই আমাদের সব শিক্ষার্থী লাইনে থাকুক, তারা সঠিক পরিবেশে থাকুক। এই সঠিক পরিবেশের জন্য আমরা বলছিলাম যে বাবা মার দায়িত্বটা একদিকে আছে, বাবা মার বাইরে গিয়ে স্কুল, কলেজ, টিউটোরিয়াল এইসব জায়গায় যারা শিক্ষক রয়েছেন তারা কতটা ভালো ভূমিকা রাখতে পারেন, অর্থাৎ মেন্টরশিপের বিষয়টা তাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অফকোর্স জুয়েল ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই ভালো পরিবেশ মানেই বলতে বোঝানো হয় ভালো একটা কলেজ। ওকে, এটার সাথে ভালো কলেজের এইটাই কারণ যে কেন ভালো কলেজে যাইতে হবে। ভালো কলেজে গেলে ভালো ভালো স্টুডেন্টের সাথে মিট করা হয়, তখন ওদের ভালো ভালো আইডিয়া শেয়ার হয়,
তখন ভালো পরিবেশে সে অটোমেটিকলি সে পড়ে, কারেক্ট? এখন কোয়েশ্চেন হলো তাহলে ভালো কলেজটায় যাওয়া যায় কিভাবে? ভালো কলেজে যাইতে হইলে যেগুলো কিছু কিছু জিনিস আছে, একটা স্টুডেন্ট যদি গোলটা সেট করা যায়, কারণ সোশ্যাল মিডিয়াতে যেরকম মানুষ ডিরেল হইতে পারে, আবার সোশ্যাল মিডিয়াতে এত ভালো ভালো ইনফরমেশন আছে যেগুলোর কারণে মানুষের ট্র্যাকেও আসতে পারে। তো সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল। এখন নিজে নিজের এনভায়রনমেন্টটা বানায় নিতে হয়। সো এখন বাচ্চাদের কি করা উচিত, যারা হাই স্কুল তাদের স্টুডেন্ট, তাদের জন্য এই মেসেজ। প্রথমত হলো এখন এসিটি, আপনি নিজেও জানেন, নিউজগুলো দেখতেছেন, অনেক বড় বড় ইউনিভার্সিটি এসিটি ফিরত আনছে। একটা স্টুডেন্টের উচিত একটা ভালো এসিটি, মিনিমাম 1400, টপ ইউনিভার্সিটির জন্য 1500। কারণ কি, যদি কোনো কারণে একটা স্টুডেন্টের জিপিএ কমও থাকে, খারাপ থাকে, রেড ফ্ল্যাগ থাকে, রিপোর্ট করে, একটা ভালো এসিটি স্কোর কিন্তু ওই রেড ফ্ল্যাগগুলো ক্লিন আপ করতে পারে। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট হলো এসিটি স্কোর। 2 নম্বরটা কি, ইন্টার্নশিপস। ভালো ভালো ইন্টার্নশিপগুলো সামারেই থাকে অনেকগুলা। যদি ইন্টার্নশিপ কোনো কারণে বাচ্চারা তাদের নিজস্ব না পায়, ধরেন আগে অনেক যা মেস আপ করে ফেলছে রং পরিবেশে গিয়ে, নো প্রবলেম, সে নিজস্ব ইন্টার্নশিপ যদি কোনো জায়গায় ইন্টার্নশিপ নাও পায়, নিজের ইন্টার্নশিপ করা যায়, যাকে বলা হয় প্যাশন প্রজেক্ট। ওকে, নিজের প্রজেক্ট বানানো যায়। এই প্যাশন প্রজেক্ট সম্পর্কে অনেক ইনফরমেশন আছে সোশ্যাল মিডিয়াতেই। সে তারা যদি এরকম গুগল অথবা ইউটিউবে কিছু আইডিয়া নেয়, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, গাইডেন্স কাউন্সিলর, টিউটর্স আমাদের কাছে আসতে পারে, বিভিন্ন জায়গায় অনেক ইনফরমেশন। 3 নম্বরটা হলো এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা নতুন সেমেস্টার শুরু হবে। পুরো যদি তার একটা গোল সেট আপ করে যে আমি এই কলেজে যাব, আমি এই ক্যারিয়ার পার্সু করব, হয় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আইটি হোক, লয়ার হোক, বিজনেসম্যান হোক, এই 5টার থেকে একটা ক্যারিয়ার চুজ করার পরে সে ওই সাবজেক্টগুলো যেন এই সেমেস্টারে নেই। ওকে, এইভাবে লিখে প্ল্যান করতে হবে, আমি এই সাবজেক্টগুলো নিব, এবং জিপিএটা হাই করো। যদি আগের জিপিএ ডাউনও থাকে, কলেজ কেয়ার করবে না যদি এই পরের সেমেস্টার জিপিএটা কি অনেক হাই হয়। তাহলে এই 3টা জিনিস, এসএটি স্কোর, এক্সট্রা কারিকুলার, ওটা যদি না থাকে, প্যাশন প্রজেক্ট, আর একটা কি বললাম, গুড জিপিএ। তারপরে কি, কলেজের অ্যাপ্লিকেশন প্রসেসটার জন্য মাইন্ডসেট করা, এসে লিখতে হয় কেন তুমি এই ভালো ইউনিভার্সিটি যাইতে চাও, কেন তুমি এটা পড়তে চাও, এইটা সেটা, বিভিন্ন ধরনের ওই এসের আনসারগুলো রেডি করতে হয়, ওইটা নিয়ে কাজ করতে হয়। 2টা গুড রেকমেন্ডেশন, সুপারিশপত্র লাগে। সুপারিশ ছাড়া কোথাও দেশেই কাজ হয় না। আমেরিকান ইউনিভার্সিটিগুলো সেম। সে যে এতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলো, সে যে নিজে প্যাশন প্রজেক্ট করলো, এটা প্রমাণ কি? এই প্রমাণটাই হলো সুপারিশপত্রে। রেকমেন্ডেশন লেটার যদি কে লিখে দিবে, সে যদি লিখে দেয় আমি দেখছি সে করছে, ডান। এই 4-5টা জিনিস নিয়ে সে যদি ঠিকমতো ঘাটাঘাটি করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে, তার একটা অনেকগুলো ড্যামেজ থাকলেও এগুলো পাপসাপ হয়ে যায়। এমনকি তারা এটাও জানা উচিত, কলেজ অ্যাপ্লিকেশনে একটা 650 ওয়ার্ডের একটা লিমিট আছে, যাকে বলা হয় এডিশনাল সেকশন। এডিশনাল সেকশনটা হলো কোনো স্টুডেন্টের যদি কোনো রেড ফ্ল্যাগ থাকে, ডাউন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম থাকে, জিপিএ খারাপ থাকে, সে নিজে ওইটার একটা এক্সপ্লেনেশন দিতে পারে স্বতন্ত্রভাবে। আচ্ছা, এইটাকে এত পাওয়ারফুল, এটা অলমোস্ট লাইক সেলফ রেকমেন্ডেশন লেটার। সে নিজে ওই জায়গায় যদি ঠিকমতো ওই এক্সপ্লেনেশনগুলো দিয়ে যে আমার এই কারণে, আমি রং পরিবেশের কারণে আমি ডিরেল হয়েছিলাম, কিন্তু আমি একজন রোল মডেলকে পাইছি এখন, এই কারণে আমার জীবনের সব গ্রেড অনেক উন্নতি হয়েছে, প্রমাণস্বরূপ আমার এসএটি স্কোর হাই, আমার জিপিএ হাই, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হাই, এই সবগুলো হয়েছে লাস্ট 4 মান্থসে। ওকে, ডান। হি উইল বি ইন দ্য গুড এনভায়রনমেন্ট, গুড ইউনিভার্সিটি উইথ লটস অফ স্কলারশিপ। দ্য লাস্ট অফ স্কলারশিপ গুড ইউনিভার্সিটি যাওয়ার মানে কি, তার পুরো ট্র্যাক চেঞ্জ হয়ে গেল না? খুব কম সময় তার জীবনটা ঘুরে ফেললো মোর। এটার কারণ কি হইতে পারে? সে নিজেই পরিবেশ ক্রিয়েট করতে পারে, হয়তো আজকে আমাদের লেকচার দেখার মাধ্যমে এই একটা পরিবেশ হতে পারে। তারপরে হয়তো সে যখন যে একটা যাবে ভালো কলেজে, একবার লাইনে উঠে গেলে লাইন থেকে সহজে পড়ে না, কারণ ওই ভালো কলেজে সবাই ওইসব ভালো জিনিস। যেমন আমি যখন কলম্বিয়া ইউনিভার্সিটির কথা বলতাম, আমরা যখন চা খাইতে বসতাম 4-5 জন, সবাই কথা বলতে হলো ক্যারিয়ার নিয়ে, কার বাবা কোন জায়গার ইন্টার্নশিপ, কে কোন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতেছে, কার ফিউচারে কোন গোল, আজকে রাত্রে কোন ল্যাব প্রজেক্ট করবে। মানে 10-15 মিনিট কথা বললে 15 মিনিটই হলো ক্যারিয়ার স্কেজুল, ক্যারিয়ার স্কেজুল। আমি ওদের সাথে যখন থাকতাম, অটোমেটিকলি আমার মাইন্ডই এরকম হয়ে গেছে। ওকে, আমি যখন অন্য কলেজে যাইতাম সামটাইমস প্রাইভেট টিউটরিং এর জন্য, যখন আমার ছাত্র জীবনের কথা বলতেছি, তাদের ওইটা আকাশ পাকার তফাৎ হতো, জাস্ট তাদের মাইন্ডসেট, চিন্তাধারা। তখনই বুঝছি যে ইটস নট দ্য এডুকেশন, ইটস জাস্ট দ্য এনভায়রনমেন্ট ইজ শেপিং মি আপ। সেই জন্যই আমি আমার স্টুডেন্টকে ওইভাবে মেন্টালিটি গ্রো করতে চাই। ইউ গো টু গুড কলেজ নট ফর গুড এডুকেশন, গুড এডুকেশন অনেক জায়গায় পাওয়া যায়, বা একটা গুড এনভায়রনমেন্ট। গুড এনভায়রনমেন্ট মানে হলো গুড নেটওয়ার্ক, গুড নেটওয়ার্ক মানে হলো গুড জব, গুড জব মানে গুড ক্যারিয়ার, গুড এভরিথিং, লাইফস্টাইল, একটার সাথে আর একটা চেইনড আপ। এটা রিয়েলাইজেশন করার জন্য ওই ধরনের মানুষের সাথে কথা বলতে হয় জুয়েল ভাই। রাইট। এই ক্ষেত্রে একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো আমরা
একেবারে আলোচনা শুরুতে অভিভাবকদের দায়িত্বটার বিষয়ে বেশি ফোকাস করছিলাম, কিন্তু বেশিরভাগই আমাদের কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির অভিভাবকরা হয়তো তিনি বাংলাদেশে পড়াশোনা করে এসেছেন, তিনি এইখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, এখানকার কারিকুলাম এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তার অনেক বেশি ধারণা নেই। কমন কিছু ধারণা হয়তো আছে, সন্তান যেহেতু পড়ছে, তখন তিনি তো তাকে এই পড়াশোনার বিষয়গুলোতে খুব বেশি গাইড করতে পারেন না, কিন্তু তিনি হয়তো তার পিছনে লেগে থাকতে পারেন যে তুমি করো করো করো, তাকে বুঝাচ্ছে। এই যে পড়াশোনার বিষয়ে তাকে যখন একটা লাইনে রাখা কিংবা সঠিক গোল চয়েস করা, সঠিক পথ দেখানো, সেই দায়িত্বটা কার? অবশ্যই এখানে তিনজন, প্যারেন্টস, স্কুলের টিচার, স্টুডেন্ট, নিজে তিনজন। ওকে, এখন আমি যদি আসার ভাই একটা জিনিস না পারি, আমি তাকে খুঁজি যে পারে, রাইট কিনা? সো প্যারেন্টসেরও এটাই করা উচিত, ছাত্রদেরও। তারা যদি কলেজের সম্পর্কে ঠিক আছে কোনো আইডিয়া কম থাকে অথবা স্টুডেন্টের কোনো, তাদের কি করা উচিত? ওই লোককে ফাইন্ড করা যে এটা সম্পর্কে জানে। এই ক্ষেত্রে হইতে পারে স্কুলের কলেজ কাউন্সিলর, গাইডেন্স কাউন্সিলর, অথবা আমাদের মতো টিউটরিং প্রতিষ্ঠানগুলা, কবিতা আরেক বলের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সব টিউটর গুলাই মোটামুটি কম বেশি জানে। আমি নিজেও একজন কলেজ কাউন্সিলর, কলেজ কনসালটেন্ট, এটা আমার একটা এক্সপার্টিস। সো এইখানেই প্যারেন্টসদের উচিত এই ধরনের সার্ভিসগুলোর সহযোগিতা নেওয়া, তারপরে প্ল্যান করে ওদেরকে গাইড দেওয়া। এই হলো এক। 2 নম্বর হলো ইউটিউব, গুগল, ওগুলাতেও আজকাল অনেক ইনফরমেশন আছে। এমআইটিতে যাইতে হলে কি কি করতে হবে, হার্ভার্ডে যাইতে হলে কি কি করতে হবে, ডর্টমেথ, কলম্বিয়া, এনওয়াইইউ, কর্নেল, এক। মেডিকেলে পড়তে হলে কি কি করতে হবে, এনকেট ছাড়া ডাইরেক্ট মেডিকেলে পড়লে কি করতে হবে, অনেক ইনফরমেশন আছে ওইখানে। একটু স্টাডি করা দরকার। আমি বলবো কয়দিন, মিনিমাম 2 উইকস টানা স্টাডি। ওকে, এমনকি প্যারেন্টসের উচিত মাঝে মাঝে কলেজ ট্যুর করা বাচ্চাদের নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট যে অনেক আসলে পরিবেশন ওই বাড়ায়। পরিবেশটা তার বাচ্চার পছন্দ হচ্ছে কিনা। হয়তো প্যারেন্টস, তিনি হয়তো ভাবছিলেন তিনি ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তিনি হতে পারেননি। তিনি হয়তো ভাবলেন যে তার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে তার শখটা পূরণ করবেন, কিন্তু বাচ্চা সেটা হতে চায় না। বাচ্চা ওই কলেজের এনভায়রনমেন্টটা তার কাছে ভালো লাগছে না। সেই কারণে এই কলেজ ট্যুরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব খুব, কারণ কলেজ ট্যুরে গেলে ওইখানে তারা কলেজের অ্যালামনাইয়ের সাথে কথা বলে, কলেজের প্রফেসরদের সাথে কথা বলে, তখন ওদের মাইন্ডটা আরো চেঞ্জ হয় এবং কিছু কনফিউশন থাকলেও সেটা চেঞ্জ হয়। যেমন কালকে আমার একটা স্টুডেন্ট এসে বলছে আমি হার্ভার্ডে পড়তে চাই, আরেকজনে বলতেছিলাম প্রিন্সটনে পড়তে চাই। তাদের গোলটা কি? তখন তারা বললেন ডাক্তার হবো। কেন? ডাক্তার হওয়ার জন্য তো আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। হার্ভার্ড সবচেয়ে বেস্ট নয়? রাইট। সো এই ধরনের জিনিসটা রিসার্চ করতে হবে। এবং তার রিপোর্ট কার্ডটা দেখে দেখলাম যে তার যে ক্রিডেনশিয়ালস অন্য একটা কলেজের সাথে প্রপারলি ম্যাচ হয়, যেটাতে 7 ইয়ার্স ডাইরেক্ট মেডিকেল প্রোগ্রাম। সে তাহলে ওইটাতে অ্যাপ্লাই না করে তুমি ওইটাতে কেন করতেছো? বলে জাস্ট নামের জন্য, নেই। তাহলে তো হবে না, কারণ প্রত্যেকটা কলেজের একটা মিশন থাকে এবং তোমারও একটা মিশন। যদি মিশন ম্যাচ না হয় তাহলে তো ওই কলেজ তোমাকে নিবে না। এই জন্য অনেক ক্যান্ডিডেট ভালো হইলেও পড়ে যায়। সেই জন্য স্টুডেন্টের গোল নির্ধারণ করা এবং কোন কলেজে গেলে তার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি লাইফে, ওইটা নিয়েও একটু হোমওয়ার্ক করা। এটা হলে কি করতে হবে, যেটা আপনি বললেন, একটু কলেজগুলা ট্যুর করা উচিত। বিষয় আছে। একেবারে এই খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। খারাপ বিষয়টা আমরা বলছি এই কারণে যে আমরা এইটুকু অন্তত জানি যে জিপিএ একটা সময় খারাপ হলে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। জিপিএটা আপনি রিকভার করার সুযোগ আছে। আপনি শেষের দিকে এসে যদি ভালো একটা জিপিএ নিতে পারেন, তার সাথে যদি এসসিটি যোগ করতে পারেন, দেন আপনার স্কোর কার্ডে যে নাম্বারটা আছে সেটা হয়তো আপনি রিচ করে নিলেন। আমরা খারাপ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, এই আলোচনা শুনতে শুনতেই হয়তো অনেক অভিভাবক টের পাচ্ছেন কিংবা অনেক অভিভাবক বুঝে গিয়েছেন তার সন্তান এর মধ্যেই কিন্তু বকে গিয়েছে, এর মধ্যেই সে অনলাইনে এই গেমসগুলোতে ইনভলভমেন্ট তার অনেক বেশি। তার রিসেন্টলি স্কোর কার্ড খারাপ হচ্ছে, হোমওয়ার্ক মিস হয়ে গেছে, তিনি এটুকু টের পেয়ে গেছেন যে সন্তানের খারাপ কিছু ঘটেছে। এখন এই খারাপ কিছু ঘটনা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য অভিভাবক কথা বললেই যদি হয়ে যেত, তাহলে আসলে হয়তো তিনি এতদিন কথা বলে তার সন্তানকে লাইনে রাখতে পারেনি। তিনি প্রফেশনালি যদি চান যে তার সন্তানকে আবারও আগের জায়গায় ট্র্যাকে ফিরিয়ে আনবেন, তিনি কি করার সুযোগ আছে? শিওর, আমি এটা একটা উদাহরণ দিয়ে বলি যে আমার নিজস্ব 3 জন স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়েছে গত 3 মাসের মধ্যে। যে অনেক যেটা বলে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, এখন প্যারেন্টস আর পারতেছে না কি করে। তখন আমি ওই 3টা ছেলের সাথে যখন কথা বললাম, একই একটা জিনিস কমন, তাদের ধারণা তারা অলরেডি এত ড্যামেজড হয়ে গেছে স্কুল ক্যারিয়ারে, তারা আর কোনো ভালো কলেজে চান্স পাবে না এবং কোনো ভালো জব টব এগুলো করবে এবং এগুলো পড়ে কি হবে। ডাইরেক্ট আমার বলে আমি কলেজ গ্রাজুয়েশন করে কি করব, কোন সাবজেক্টে পড়বো, কোন জব পাবো। তখনই আমি বুঝছি ওদের ভিতরে যদি এটা ঢুকাই দেওয়া যায় যে এখনো দের ইজ এ চান্স, হোপ, কারণ মানুষ হোপ কি নিয়ে আসা নিয়েই বাঁচে, রাইট আসাম ভাই? ওই হোপটা যদি ঢুকায় যায় তখন তারা কি আবার ট্র্যাকে আসা শুরু করে। আমার 3টা স্টুডেন্টই এখন আবার ট্র্যাকে আসছে। ওকে,
কিভাবে আমি হোপটা দেখাইছি, প্রথমে আমি তাদের স্টাডি করছি, আমি তাদের ইন্টারেস্টটা কি লাইফে ওইটা বোঝার জন্য। যখন দেখলাম যে একজন বলল লয়ার হইতে চাইছিল কিন্তু এখন আর হোপ নাই, আরেকজন বলল বিজনেস, আরেকজন আমাকে ডাইরেক্ট বলছে আমি ওইটা হইতে চাই যেটাতে বেশি পয়সা বানাই। আচ্ছা, আমি বলছি ফাইন, কোনো অসুবিধা নাই, দেখি তুমি কোন ক্লায়েন্টের ক্যারিয়ার করতে পারো, তুমি পয়সা বানাবো, নো প্রবলেম। সো তাকে এইভাবে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি আস্তে 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 আস্তে। 3 সাথে কথা বললে তখন কি করালাম, যখন ওরা বুঝতে পারলো একটা গোল নির্ধারণ আমি করে দিলাম। যে আপনি প্রশ্নটা করছিলেন না, এই গোলটা কারা নির্ধারণ করতে, সামটাইমস ওরা পারে না, ওদের একটু গাইড দিতে হয়। আমি একটু গাইড দেওয়া, তখন বলে যাও ঠিক আছে আমি তাহলে এইটা পড়বো, ও কনসালটেন্সি, আমি তো জানি না কনসালটেন্সি হওয়া যায়। যেমন আমি কি করলাম, একজনকে কম্পিউটার সায়েন্স আর বিজনেস দুইটা কম্বো করে দিলাম, ও এটার মাধ্যমে ক্যারিয়ার আছে, সে জানতো না। এই জিনিসটা দেখার পরে তার মোটিভেশন বেড়ে গেল। আরেকজন কি, সে ডাক্তার হবে নাকি আইটি যাবে বুঝতে পারলো না, তখন আমি ঠিক আছে একটা আইটি মেজর সাথে প্রিমেড মাইনর, প্রিমেড ট্র্যাক করে দিলাম। এই যে এই ছোটখাটো জিনিস তাদেরকে একটু ধরাই দিলে একটা টেমপ্লেট, যখন তারা মনে করে ঠিক আছে রাস্তার ওই পারে যে ডেস্টিনেশন আছে, তখন আবার তারা চলা শুরু করে। তাদের ভিতরে একটা হতাশা আইসা পড়ে যে আমি তো আর কিছুই মনে হইতে পারবো না। এই জন্য প্যারেন্টসরা যেটাই বলে রাইট, তখন প্যারেন্টসরা যেটাই বলে তারা মনে করে বাপ মা তো বলতেই থাকবে, সারা জীবনই বললো, দে বিকাম ইমিউন, মানে এটার কোনো টাচই করেন না তাদের এই ওয়ার্ডগুলো, পাওয়ার অফ ওয়ার্ড। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আমাদের সবাই অনেকটুকু শেষ হয়ে গিয়েছে। কোনদিন ববি ভাই আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে শুনতে চাই, আপনি যদি কোনো পরামর্শ দিতে চান শিক্ষার্থী অভিভাবকদেরকে। অফকোর্স আমি যেটা সব ছাত্রছাত্রীদের একটাই বলি, তোমরা যেখানে আসো জীবনের একটা ফার্স্ট থিং ইউ অলওয়েজ রিমেম্বার, গোল, রাইট ডাউন দিস গোল, এবং 3টা লেটার CDE, C ফর কনসিস্টেন্সি, D ফর ডিসিপ্লিন, E ফর এনভায়রনমেন্ট। এই 3টা জিনিস হলো অলওয়েজ বি কনসিস্টেন্ট, ডিসিপ্লিন আর এনভায়রনমেন্ট যদি তোমার নাও থাকে, ক্রিয়েট ইউর ওন এনভায়রনমেন্ট and create your own flow. You don't have to go by the flow. Make your own flow and then put yourself into that flow. Trust me, that will work the best. অনেক ধন্যবাদ খোকনউদ্দিন ববি ভাই, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে আমরাও চেষ্টা করি যাতে আমাদের পরের প্রজন্ম, বাংলাদেশি কমিউনিটিদের পরের প্রজন্ম যারা বেড়ে উঠছে এই দেশের আলো বাতাস, এই দেশের আবহাওয়ায়, তারা যাতে সঠিক পথটা বেছে নেওয়ার সুযোগ পায়। এই ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব যেমন রয়েছে, তারা হয়তো নিজেরা অনেক সময় তাদের নিজেদের অনেক ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পুষে দিতে পারবেন পেশাদার যারা আছেন, তারা সঠিক পরামর্শ দিতে পারবেন। এবং অভিভাবক পেশাদারদের এই সুপরামর্শ এবং শিক্ষার্থীদের নিজেদের চেষ্টায় আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুন্দর পরিবেশে, সুন্দর একটা কেরিয়ার তাদের বেছে নিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই আসলে আমাদের এই প্রয়াস। দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।